বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে মোকাবেলা করার জন্য সামরিক দিক থেকে কতটুকু শক্তিশালী, আজ এই বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করব। তো এই বিষয়ে আলোকপাত করার আগে আমি বাংলাদেশের যেসব সামরিক বিশ্লেষক আছে সেই সব সামরিক বিশ্লেষকরা এই বিষয় নিয়ে কি ভাবছেন বা তাদের ভাবনাটা কি, সেই ভাবনাগুলো সবার আগে একটু তুলে ধরি। তো বাংলাদেশের যে কয়েকজন সামরিক বিশ্লেষক আছেন তার মধ্যে যে সোশ্যাল মিডিয়ার মেইন স্ট্রিমে যার নাম সবার আগে বেশি উচ্চারিত হয়, তিনি হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত ডিল খান। তো উনি সহ আরো কয়েকজন সামরিক বিশ্লেষকদের যে মতামত আমি যতগুলো দেখেছি, তাদের প্রত্যেকের মুখে প্রায় একটাই কমন কথা, সেটা হচ্ছে যে ভারতের চারপাশে চায়না, পাকিস্তান, বাংলাদেশ সহ আরো বিভিন্ন বর্ডার তারা শেয়ার করছে। তো সেসব বর্ডারের চারপাশে ভারতের যেই 30 থেকে 40 লাখ সামরিক বাহিনী যা আছে, সেসব বর্ডারে পুরো সামরিক বাহিনীকে সেখানে নিয়োজিত থাকতে হয়। এখন যদি ভারত চায় যে ভারতের পূর্ণ সামরিক শক্তি নিয়ে বাংলাদেশে আক্রমণ করতে আসবে, সেটা চাইলে ভারত কখনোই পারবে না। কারণ তারা যদি পূর্ণ শক্তি নিয়ে আমাদের দিকে আক্রমণ করতে আসে, তাহলে পাকিস্তান, চায়না, নেপাল, তারপর আপনার শ্রীলঙ্কা, সেসব বর্ডারে কারা টহল দিবে। তো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তাদের কথাটাই সঠিক। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভারতের যেই 30 থেকে 40 লাখ সেনাবাহিনী আছে, তার মধ্য থেকে যদি 5 লাখ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের 2 থেকে 3 লাখ সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ যদি করতে আসে, তো তারা নিশ্চয়ই খালি হাতে আক্রমণ করতে আসবে না। এই যুদ্ধের মধ্যে ওদের যে সামরিক অস্ত্র আর আমাদের সামরিক অস্ত্র, এগুলা বর্তমান সময়ে কতটুকু যুগ উপযোগী, সেখানেও তো একটা পার্থক্য থাকবে। সেই পার্থক্যের দিক দিয়েও আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এই স্ক্রিনে আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি। সেই চার্টগুলো দেখলে আপনারা মানে অনেকটা অনুধাবন করতে পারবেন যে আমাদের যে সামরিক অস্ত্র আছে, সেই সামরিক অস্ত্র ভারতের সামরিক অস্ত্রের সাথে যদি তুলনা করেন, সেই তুলনার বিচারে বাংলাদেশ কতটুকু এগিয়ে অথবা পিছিয়ে, সেই ইকুয়েশনের হিসাব আপনারা নিজেরাই মানে অনেকটা মিলাতে পারবেন। তো সেই চার্টগুলো আমি আপনাদেরকে এক এক করে বিশ্লেষণ করে দেখাচ্ছি। যেমন ধরেন, বাংলাদেশের প্রায় সামরিক শূন্য আছে প্রায় 1,60,000 মতো। আমি এটাকে রাউন্ড ফিগার করে ধরেন 2 থেকে 2.5 লাখ ধরলাম। আর ভারতের আছে 14,50,000 মতো। তো আমি সেখানেও রাউন্ড ফিগার করে 20 লাখ ধরি। আর ট্যাঙ্ক আছে ধরেন 320টা। আর ভারতের আছে 4,614টা। আর্ম ভেহিকেল আছে প্রায় 11,584। আর ভারতের আছে 13,205। ফ্রিগেটস আছে 7টা আর ভারতের আছে 13টা। সাবমেরিন আছে বাংলাদেশের 2টো আর ভারতের আছে 19টা। বাংলাদেশের টোটাল এয়ারক্রাফট আছে প্রায় 214টা আর ভারতের আছে প্রায় 2,282টা। এখন এই সামরিক সরঞ্জামের দিক থেকে আপনি একটু লক্ষ্য করেন। ধরেন বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে 320টা আর ভারতের কাছে আছে কয়টা? 4,614টা। এখন আপনাদের যুক্তি অনুযায়ী ধরে নিলাম যে ভারত সম্পূর্ণ 4,614টা ট্যাঙ্ক বাংলাদেশের দিকে কখনোই পাঠাতে পারবে না। তো সেখানে আমি ধরে নিলাম যে 4,614 জায়গায় ভারত ধরেন 1,000 পাঠালো। 1,000 যদি না পাঠাক, 7 থেকে 800টা ট্যাঙ্ক বাংলাদেশের দিকে পাঠালো। তো এই 7 থেকে 800টা ট্যাঙ্কের বিপরীতে বাংলাদেশের 320টা ট্যাঙ্ক, এই 320টা ট্যাঙ্ক এই তাদের 7 থেকে 800 ট্যাঙ্কের বিরুদ্ধে কতটুকু মোকাবেলা করতে পারবে। তারপর আপনি আর্ম ভেহিকেল বলতে যুদ্ধের সময় সৈন্য সংখ্যা আনা নেওয়া এবং অস্ত্র আনা নেওয়ার ক্ষেত্রে যে নিয়োজিত যেসব আর্ম ভেহিকেল থাকে, এইসব আর্ম ভেহিকেল ধরেন বাংলাদেশের আছে প্রায় 11,000 উপর, ভারতের আছে 13,000 মতো। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে অত বেশি পার্থক্য নেই। এই দিক থেকে একটু বাংলাদেশ মোটামুটি ব্যালেন্সে আছে। তো ওটা আমি বাদ দিই। এখানে আপনি ফ্রিগেটস এর কথা যদি চিন্তা করেন, ফ্রিগেটস বলতে বুঝায় বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধের জাহাজ, সেই যুদ্ধের জাহাজ আছে 7টা আর ভারতের আছে 13টা। তো এই 13টার মধ্যে যদি ভারত অর্ধেক পাঠায়, তো সেখানেও আচ্ছা ধরে নিলাম যে সমান সমান ভাবে দুই দেশ এগিয়ে থাকবে। কিন্তু আপনি সাবমেরিনের দিকে যদি লক্ষ্য করেন, সাবমেরিন আছে বাংলাদেশের 2টো আর ভারতের আছে প্রায় 19+। তো ধরেন ভারতের 19টা সাবমেরিন না পাঠিয়ে আহ গুনে গুনে 7 থেকে 8টা সাবমেরিন পাঠায়, তো সেখানেও তো বাংলাদেশ তাও পিছিয়ে থাকে। বাংলাদেশের সাবমেরিন আছে মাত্র কয়টা? 2টা। তো এই ধরেন 7 থেকে 8টা সাবমেরিনের বিরুদ্ধে এই 2টা সাবমেরিন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে কতটুকু টিকে থাকতে পারবে, এইগুলো আপনারা কখনো ভেবেছেন? তারপর টোটাল এয়ারক্রাফট, এই টোটাল এয়ারক্রাফটটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানে খুবই নড়বড়ে, একদম নাজুক অবস্থায় আছে। আপনি বাংলাদেশের যে টোটাল এয়ারক্রাফট এখানে আছে প্রায় 214টা। এই 214-এর মধ্যে যে ফাইটার জেট মানে অত্যাধুনিক যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানেই তো আছে প্রায় 80 থেকে 82টা। আর ভারতের যে 2,282টা যেই টোটাল এয়ারক্রাফট আছে, এর মধ্যে প্রায় 5 থেকে 600টা যুদ্ধ বিমান আছে। তো এই 5 থেকে 600টা যুদ্ধ বিমানের বিরুদ্ধে বাংলাদেশ 80 থেকে 82টা যুদ্ধ বিমান দিয়ে ওদের সাথে কতটুকু ফাইট দিতে পারবে, এবং
এই যে ৮০ থেকে ৮২টা যে যুদ্ধ বিমান আছে, এই যুদ্ধ বিমান কতটুকু আধুনিক এগুলো তো আপনারা কেউ বিশ্লেষণ করেন না। ভারতের যে রাফেল বিমান আছে, সেই রাফেল বিমানের ভিতর যদি গুনে গুনে 50টা রাফেল, বাংলাদেশের যে লক্কর জক্কর ফাইটার জেট আছে, এই ফাইটার জেট এদের বিরুদ্ধে কতটুকু সার্ভাইভ করে টিকে থাকতে পারবে, এগুলো তো ভাবনার বিষয় আছে। তো ওনারা যেভাবে মানে সবকিছু হালকাভাবে নিয়ে একদম হেসে উড়িয়ে দিচ্ছেন, তো এইভাবে যদি হালকাভাবে নিয়ে হেসে উড়িয়ে দেন, তাহলে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা বিরাট হুমকি আসতে পারে। আজকে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেছে, কালকে যে আমাদের বিরুদ্ধে লাগবে না সেটার কি গ্যারান্টি আছে? অলরেডি ভারতের বড় বড় যেসব সামরিক বিশ্লেষক আছে, তারা তো অলরেডি সোশ্যাল মিডিয়ার মধ্যে হুমকি দিয়ে রাখছে চিকেন নেকের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা লালমনিরহাট দখল করবে। আপনারা এই যে মেজর গৌরব আরিয়া ওর এই ইউটিউব চ্যানেলগুলো ঘাটাঘাটি করে দেখলে আপনারা নিজেরাই বিস্মিত হয়ে যাবেন যে তাদের চোখ কদ্দূর পর্যন্ত চলে গেছে, আপনারা ভাবতেই পারবেন না। यहां से आप जाइए, जस्ट कट इट ऑफ, आपका ये जो चिकन नेक वाइड हो जाएगा। अब कई लोग बोलेंगे यार ऐसे थोड़ा ना होता है मेजर साहब, आप मैप पे कुछ भी बोल रहे हो। তো ওরা যেহেতু অলরেডি আমাদেরকে হুমকি দিয়ে রেখেছে, তো এই হুমকির বিপরীতে আমরা সামরিক দিক থেকে কতটুকু প্রস্তুত হয়েছি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের যেই রাষ্ট্রপ্রধান যারা আছেন, এই রাষ্ট্রপ্রধানদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। আপনারা যদি এখন এগুলো নিয়ে চিন্তা না করেন, তাহলে এই যে আপনার ক্ষমতার মধ্যে বসে বসে যে দুর্নীতি করে লুটে ফুটে যে খাচ্ছেন, এই লুটপাট করার দিন আর থাকবে না। তো সবসময় নিজেদের জন্য খাই খাই না করে একটু দেশের জন্য ভাবেন। আপনারা প্রতি বছর বাংলাদেশের জন্য যে জাতীয় বাজেট তৈরি করেন, সেই জাতীয় বাজেটের মাত্র 1 থেকে 2% সামরিক বাজেটের জন্য রেখে দেন। তো এই বরাদ্দটা আরো বাড়াতে হবে। তো আশা করি বাংলাদেশের যেসব বড় বড় সামরিক নীতি নির্ধারক আছেন, তারা আমার এই কথাগুলো বুঝতে পারবেন। সেই সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, এটাও করা খুবই জরুরি। সেটা হলো আপনি চায়না এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করেন, তাদের সাথে একটা সামরিক কোলাবোরেশন চুক্তি করতে পারেন। এই চুক্তির ব্যাপারটা আমি আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে আমার একটি ভিডিওতে তুলে ধরেছিলাম, আমি আবারও বলছি। সেই চুক্তিটা হবে এরকম যে, যেহেতু ভারত চায়না এবং পাকিস্তানের শত্রু, তো সেই জন্য এদেরকে চাপে রাখার জন্য আপনারা 3 দেশের সামরিক বাহিনী নিয়ে একটা সামরিক জোট তৈরি করুন। সেই সামরিক জোট তৈরি করে এই 3 দেশের অর্থায়নে সামরিক ঘাঁটি তৈরি করে রাখুন। এই সামরিক ঘাঁটিতে 3 দেশের সামরিক বাহিনী সেখানে সবসময় কড়াভাবে নিয়োজিত থাকবে। যেমনটা আপনারা নেটোর দিকে লক্ষ্য করেন, নেটোর সদস্যভুক্ত যেসব দেশ আছে, সেসব দেশের যে কোনো একটা দেশে যদি আপনি আক্রমণ করতে আসেন, তাহলে নেটো সদস্যের বাকি সব দেশ একত্র হয়ে সেই শত্রুর দেশের বিরুদ্ধে আক্রমণ করতে আসবে। তো এরকম আপনারাও একটা জোট সদস্যের দেশ তৈরি করে আপনারা ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারেন।